যে দলগুলো রয়েছে, আমরা যেটা দেখলাম যে মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা কথা বলে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে আমরা তো দেখলাম মাত্র 5-7টা দলের সাথে আলোচনা করে সিদ্ধান্তগুলো হচ্ছে। তাহলে আর দলগুলো কোথায়? এটা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। বিষয়টি বিবেচনা করার জন্য আমরা বলছি, আমরা এই দেশের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 80-র দশক থেকে আমরা কাজ করে আসছি, সংগঠন করে আসছি, জাতির খেদমত করে আসছি, এবং আমাদের নিবন্ধন কিন্তু আওয়ামী লীগ বিএনপির সাথে একই সাথে আমাদের নিবন্ধন। আমরা নতুন কেউ না, আমরা 91 নির্বাচন থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং আজকে তাহলে আমাদের নামের তালিকা কোথায়? যদি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে যদি সিদ্ধান্তের কথা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলে থাকে, তাহলে আমরা কোথায়? আমাদের সাথে কোথায় আলোচনা হলো? আমরা চিঠি দিলাম যে আমরা আপনার সাথে বসতে চাই, আমাদের মতামত দিতে চাই, কিন্তু আমাদের চিঠিটা পর্যন্ত রিসিভ করা হয় নাই। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা সরকারকে কিন্তু আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই। আমরা সরকারের আগামী দিনের ভবিষ্যৎ রচনার জন্য যে পরিকল্পনা, এবং তাদের প্রতি আমরা পরিপূর্ণ তাদের সহযোগিতা করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই। কিন্তু তারা কেন যেন কি না জানে, না বুঝে, বা কারো প্রভাবিত হয়ে এই যে আমাদের মতো একটা এই দেশের গণতান্ত্রিক একটা সংগঠনকে এবং এই দেশের শান্তিপ্রিয় জনগণের যে সংগঠনকে এবং এই দেশের বৃহত্তর একটা জনশক্তির যে সংগঠনকে আজকে আমাদের আলোচনা থেকে, পরামর্শ থেকে যে দূরে রাখা হচ্ছে, এটা কাদের ইশারায়, কাদের মতামতের ভিত্তিতে আমাদেরকে দূরে রাখা হচ্ছে, বিষয়টি আমাদের স্পষ্ট এখানে আছে। 1, 2 নম্বর আরেকটা কথা আজকে বলতে হয় জরুরি ভাবে, যে 14 দলের সাথে বিগত সরকার যেদিন বৈঠক করলো সাবেক প্রধানমন্ত্রীর সাথে, তার একদিন আগে কিন্তু আমাদের কিছু আলেম ওলামাদের সাথে একটা বৈঠক হয়েছিল। আপনারা কিন্তু জানেন, প্রত্যেক পত্রিকা, টেলিভিশনের হেডলাইন ছিল 30 জন আলেম ওলামা নামক, যে আমাদের কিছু ধর্মীয়, আমি নাম বলতে আমার আমার বিবেকের মধ্যে বাজে, যারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ধর্মমন্ত্রীর সাথে বৈঠক করছিল, যে ছাত্র আন্দোলনকে দমানোর জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। এগুলাকে আমরা যেটাকে বলবো হেফাজতের নামে যে সংগঠন, তাদের নেতৃত্বাধীন আলেম ওলামারা। তাহলে আজকে যারা যে 14 দলের সাথে সাবেক প্রধানমন্ত্রীর বৈঠক করে যে গণহত্যার যে নির্দেশ দেওয়া হলো, একই দিন কিন্তু এই যে কওমি ঘরানার কিছু উগ্রপন্থী আলেমের সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হয়েছিল রাত 2টা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত। 30 জন আলেম ওই বৈঠকের মধ্যে উপস্থিত ছিল এবং পত্রপত্রিকার মধ্যে হেডলাইন ছিল। তাহলে তাদের অবস্থা কি হবে? আমরা দেখতে পেলাম যারা গভীর রাত পর্যন্ত সরকারের সাথে কন্ট্যাক্ট করছিল, যে আলেমরা, আজকে সরকার পতন হওয়ার পর তারাই সবচেয়ে দেখা গেল যে সরকার বিরোধী কাজ করেছে তারা। এটা লজ্জাজনক বিষয়। এবং তারা হুঙ্কার দিচ্ছে এই দেশের মধ্যে যে সুফিবাদী জনতার যে আস্তানাগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। তারাই কিন্তু এই দেশের মধ্যে যারা অলি আল্লাহদের আস্তানাগুলো ধ্বংস করে দেওয়ার জন্য প্রথম হুঙ্কার তারা দিচ্ছে। এটা তাদের শিকড় কোথায়? এটা তো আজকে জাতির জানা প্রয়োজন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে বলছি আমি, যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গভীর রাত্রে কারা বৈঠক করছিল, এদের নামের তালিকা কি, এটা খুঁজে বার করা প্রয়োজন। আজকে তারা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় হায়ের কা হয়ে গেছে। সবচেয়ে তারা মনে করছেন যে তাদের কারণে এটা আন্দোলনটা সফল হয়েছে, কিন্তু তারা তো কন্ট্যাক্ট করছিল গভীর রাত্রে। এই সংবাদটা কিন্তু আপনাদের তো ভুলে যাওয়ার কথা না, এটা সমস্ত পত্রিকার মধ্যে আসছিল। এই 30 জন আলমের মধ্যে অন্যতম আলম ছিলেন মৌলানা মামুনুল হক। মৌলানা মামুনুল হক এখানে প্রধান, এবং মুফতি ফয়জুল্লাহ এখানে, তাদের 2 জনের নেতৃত্বে 30 জন আলম ওখানে উপস্থিত ছিলেন। এই নামগুলোকে আপনারা ভুলে গিয়েছেন। আজকে তারাই কিন্তু হুঙ্কার দিচ্ছে এই দেশের মধ্যে তারা মাজার বলতে কিছু থাকবে না, ওলি আল্লাহদের নিশানা বলতে কিছু থাকবে না, যে পীর মশাইকের কোনো আস্তানা বলতে কিছু থাকবে না। তাহলে তাদের ব্যাপারে বর্তমান সরকারকে
অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিষয়ে বিবেচনা করার জন্য এবং তারা তাদের পরিচয় কি, তাদের বিগত সময় তাদের ভূমিকা কি, এটা তথ্য নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। এই বিষয়টি বিবেচনা করার জন্য বলবো, আমরা চাই এই দেশের মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে, এটা মুসলিম হবে, হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, চাকমা হবে, সকল সম্প্রদায়, মুসলমানদের মধ্যে অনেক সম্প্রদায়, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, হেফাজত আছে, কওমি আছে, আহলে হাদিস আছে, যতগুলো সম্প্রদায় আছে, আমরা চাই সকল সম্প্রদায়ের সহাবস্থানের যে দৃষ্টান্ত আমার দেশে, এই দৃষ্টান্ত যে ভ্রাতৃত্বপূর্ণ অবস্থানের যে দৃষ্টান্ত, এটা যাতে বজায় থাকে। এখানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বলে আমরা মনে করি। যে সরকার, বিগত সরকার পতনের পরে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আমরা এই উস্কানির সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা চাই আমরা এই দেশের মধ্যে সকল নাগরিক যেভাবে আমরা এই পর্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছি, একইভাবে আমরা আগামী দিনও যাতে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসে জীবনযাপন করতে পারে, আপন আপন ঈমান আকীদা নিয়ে, আপন আপন তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে যারা যাতে জীবনযাপন করতে পারে, এটার নিশ্চয়তা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি। এই বিষয়টি বিবেচনা করার জন্য বলবো। পাশাপাশি আজকে আমরা কি, আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো, প্রথম, সহ অবস্থান, সকল সম্প্রদায়ের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সহ অবস্থান আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো যে বর্তমান সরকার মানে কেউ কারো কোনো ইশারায় বা কারো কোনো বাধ্যবাধকতার কারণে যে রাজনৈতিক দল বলতে 2-5টা দলকে নিয়ে যদি রাজনৈতিক দলের যে সংলাপের কথা হয়, এটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রশ্ন আসতে পারে আগামী দিনে। আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, আজকে এই মেসেজ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের এই দেশের মধ্যে তো আজকে হয়তো অপরাধী হইতে পারে 14 দল, কিন্তু আর বাদ বাকি দলগুলোকে কেন সরকার পরামর্শ নেবে না, তাদের সাথে কেন বসবে না, এই বিষয়টি বিবেচনা করার জন্য আমরা বলবো। আমরা এই দেশের প্রত্যাশা করি, আমরা এই দেশের যে আমাদের মানুষের যে সবচেয়ে বড় যেটা দাবি, যে আজকে এই দেশের মধ্যে যেভাবে সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, এই সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজ, এই দুর্নীতিবাজ মুক্ত আমরা সমাজ চাই। এই দুর্নীতি কিন্তু বিগত সরকার তো কি করছে নতুন করে বলার প্রয়োজন নাই, কিন্তু এই দুর্নীতি এখনো বন্ধ হয়নি। এখনো যে হাবিব ভাই বলে গেলেন যে এখনো কিন্তু আগের চেয়ে আরো বেড়ে গেছে, এখন আরো বেড়ে গেছে বাণিজ্য, দুর্নীতি বাণিজ্য চলতেছে, নিয়োগ বাণিজ্য চলতেছে। আমরা এটাকে কঠোর হস্তে দমন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, এবং আমাদের এই প্রত্যাশা অন্তত দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী এবং যারা জঙ্গিবাদ, এটা আজকে আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাংলাদেশের মধ্যে যতগুলো জঙ্গি ইতিমধ্যে কারাগারে ছিল, সমস্ত জঙ্গিদেরকে সরকার পতনের সাথে সাথে সব জঙ্গিরা কিন্তু মাঠে চলে আসলো, সমস্ত সন্ত্রাসীরা সব মাঠে চলে আসলো। এটা জাতির জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনাদের উদারতা মানে এই নয় সন্ত্রাসীদেরকে রাজপথে ছেড়ে দিতে হবে, উদারতা মানে এই নয় সকল জঙ্গিকে রাজপথে ছেড়ে দিতে হবে। তাহলে এই দেশের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা যদি বিঘ্নত হয়, এটার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমরা এই বিষয়টিও, যে জঙ্গিরা আজকে রাজপথের মধ্যে আজকে বুক খুলে যারা আজকে জীবনযাপন করছে এবং তারা কারাগার থেকে একসাথে যারা বাইর হয়ে গেছে, তাদের বিষয়টি বিবেচনায় রাখার জন্য আমরা অনুরোধ করব। সন্ত্রাসী, জঙ্গি, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো সীমানা নাই, তাদের কোনো দল নাই, তাদের পরিচয় নাই। তাদের পরিচয় একটা, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। এই বিষয়টি বিবেচনা করার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব। পাশাপাশি আমরা আগামী জাতীয় নির্বাচনে যাতে যারা এই দেশের মধ্যে গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, সকল দল যাতে সম অধিকারের ভিত্তিতে যে নির্বাচন করতে পারে, এই নির্বাচনের নিশ্চয়তা করতে হবে। মানুষ যাতে যার ইচ্ছা অনুযায়ী পছন্দ মতো ভোট দিতে পারে, এই ভোটের নিশ্চয়তা গ্যারান্টি তৈরি করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। ভোটের গ্যারান্টি, যার পছন্দ মতো ভোট যাতে দিতে পারে, সেই নিশ্চয়তা প্রদান করতে হবে। পাশাপাশি আজকে যেগুলো দখল হয়ে যাচ্ছে, আজকে বিশ্ববিদ্যালয় দখল হয়ে যাচ্ছে, কলেজ দখল হয়ে যাচ্ছে, মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে, মসজিদ দখল হয়ে যাচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশন দখল হয়ে যাচ্ছে,
রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে শিক্ষা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে দখল হয়ে যাচ্ছে। এই দখল কারা করছে? এটা নিশ্চয় সরকারের, নিশ্চয় গোয়েন্দা সংস্থার লোকেরা জানে। এই দখল যদি এটা যদি অব্যাহত থাকে, এই দেশের মধ্যে আরেকটা বড় বিপ্লব এখানে বাংলাদেশের মধ্যে হবে এই দখল দায়িত্বের বিরুদ্ধে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যারা আজকে দখল নিচ্ছে, রাতের মধ্যে দখল হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়, কলেজ দখল হয়ে যাচ্ছে, আজকে মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে, মসজিদ দখল হয়ে যাচ্ছে, যাদের কারো যদি মতাদর্শের বিরুদ্ধে যদি কোনো ইমাম খতিব থাকে, খতিবকে বাইরে দেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত লজ্জাবোধ করলাম। দেশের একমাত্র জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের যে তাণ্ডব, আজকে মুসলমান বলতে পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। এরা কারা? এরা কারা এই ঘটনা করলো আজকে জমিতে জাতীয় মসজিদের মধ্যে বায়তুল মুকাররমে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা তো লজ্জা হওয়ার কথা ছিল। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? এরা কারা? আপনার পরিচয় কি? এই মসজিদের মধ্যে এই তাণ্ডব হলো কেন? কার সাথে হলো? এখানে কেন যুদ্ধ হলো? আল্লাহর ঘরকে কেন আজকে এইভাবে অপমানিত করা হলো? এর দায়ভার কে নিবে? এটা ধর্ম উপদেষ্টাকে এটাকে পরিপূর্ণভাবে দায়ভার নিতে হবে। কেন? আপনার দায়িত্ব কোথায়? আপনার যে সেনাবাহিনী কোথায়? আপনার প্রশাসন কোথায়? এরা এইভাবে যে দিনে দুপুরে এইভাবে যে মসজিদের মধ্যে তাণ্ডব চালালো, এটা দায়ভার বিশেষত ধর্ম উপদেষ্টাকে নিতে হবে। এবং এই দায়ভার যদি লজ্জা থাকে, এই মুহূর্তে ধর্ম উপদেষ্টা পদত্যাগ করা প্রয়োজন। আমরা বলছি আজকে এইগুলা কঠোর হস্তে দমন করার জন্য বলছি। যদি এগুলাকে যদি এটাকে যদি অবহেলা করা হয়, সুযোগ দেওয়া হয়, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেভাবে মসজিদ দখল হচ্ছে, একটা সম্প্রদায়ের যদি তার মতাদর্শের বিরুদ্ধে কোনো ইমাম থাকে, খতিব থাকে, তাকে বাইফুজ মসজিদ থেকে বাইর করে দেওয়া হচ্ছে, ইমাম বার করে দেওয়া হচ্ছে, খতিব বার করে দেওয়া হচ্ছে। একটা মাদ্রাসার মধ্যে যদি একটা দলের যদি মতাদর্শের বিরুদ্ধে কোনো গোষ্ঠী, কোনো আলেম ওলামা থাকে, মুহাদ্দিস থাকে, প্রিন্সিপাল থাকে, অধ্যক্ষ থাকে, তাকে মুহূর্তের মধ্যে মারধর করে বাই ফোর্স তাকে মানে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করে বার করে দেওয়া হচ্ছে। এটার প্রশাসন কোথায়? আমরা এটা আজকে জাতির কাছে, আমরা জাতির বিবেকের কাছে প্রশ্ন করছি, এগুলো কেন হচ্ছে? কেন আজকে মাজার গুলোর মধ্যে এভাবে হামলা হচ্ছে? কেন মাজারের মধ্যে? মাজারের এখানে কি হলো? এখানে মাজার এটা তো নতুন কিছু নয়, এটা শত শত বছরের এটা ঐতিহ্য মুসলমানদের। এই ঐতিহ্যের উপর আঘাত করছে কারা? এদের পরিচয় কি? এবং এই যে হুঙ্কার দিচ্ছে প্রকাশ্যে, মাইকের মধ্যে ঘোষণা দিল যে মানে এই মাজারটা ভেঙে ফেলতে হবে। দিনে দুপুরের মধ্যে ক্রেন লাগিয়ে 17তম মানুষকে মাইকে ঘোষণা দিয়ে একত্রিত করে মাজার গুলো ভেঙে ফেলা হচ্ছে। এটা আমার মুসলমানদের দেশ। এটা এই দেশের মধ্যে ইসলাম আসে ওই মাজারের ওয়ালাদের মাধ্যমে। আমার মাধ্যমে ইসলাম আসে নাই। যারা ইসলামের যারা ঠিকাদারি দিয়েছেন আপনাদের মাধ্যমে ইসলাম বাংলাদেশে আসে নাই। ইসলাম তো আসছে যাদের মাজার ভাঙার জন্য মাইকে ঘোষণা দিয়ে ট্রেন লাগাই দিয়ে দিনে দুপুরে ভাঙতেছেন, ওদের মাধ্যমে তো এই দেশের মধ্যে ইসলাম আসছে। আজকে কেন এই মাজারের উপর হামলা করছে? ওদের পরিচয় কি? ওরা কারা? এই দেশের মধ্যে মাজার বলে এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, মাজারের অনুসারীরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখবেন আপনি? আপনারা মনে করছেন আপনার বিপ্লব হয়ে গেছেন? আপনাদের একবার স্মরণ করে দিতে চাই, যারা এই কথাগুলো বলছেন, ওই সারা বিগত সরকারের যে খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর গভীর রাত্রে যারা বৈঠক করেছিলেন, আপনাদের তথ্য কিন্তু আমাদের সবার জাতি জানে। আপনারা এই ঘটনার সাথে জড়িত, কিন্তু আপনারা এই ঘটনার সাথে জড়িত যারা গভীর রাত্রে যারা ছাত্র আন্দোলন দমনের জন্য কন্ট্রাক্ট নিয়েছিলেন, আপনারা কিন্তু এই ঘটনার সাথে জড়িত। আমরা বলবো বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টি বিবেচনা করবে। কারা উস্কানি দিচ্ছে মসজিদ মাজার ভাঙিয়ে ফেলার জন্য, দখল করে নেওয়ার জন্য, এই বিষয়টি বিবেচনা আনা প্রয়োজন। কারণ এই দেশের মধ্যে মুসলমানরা, সুফিবাদী মুসলমানরা, তরিকতপন্থী মুসলমানরা, মাজার আর আল্লাহর ওলিদের অনুসারীদের এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। এটা মানে আপনাদেরকে আজকে আমরা এই কথা একেবারে পরিষ্কার বলতে চাই, মাজারের অনুসারীরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। যদিও বা আমরা হুঙ্কার দিতে জানি না, আমরা বাংসুর করতে জানি না, অগ্নিসংযোগ করতে পারি না, আমরা গ্যানেট মারতে জানি না, এটাই আমাদের অপরাধ। আমরা বলবো আমাদের এই যে সহজ সরল,
আমাদের যে তরিকতপন্থী সুফিবাদী জনতার সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর তাদের যে উদারতা, তাদের যে সরলতা, এটাকে দুর্বলতা মনে করে যারা এই কাণ্ডগুলো করে যাচ্ছেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাবো এবং সরকারকে বলবো এই বিষয়টি বিবেচনায় আনার জন্য। এবং আমরা এই দেশের মধ্যে আজকে যেভাবে আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি সবাইকে নিয়ে, আমরা কোন একটা সম্প্রদায় নিয়ে জীবনযাপন করতে চাই না। আমরা সকল সম্প্রদায়কে নিয়ে আমরা সহ অবস্থান করতে চাই, ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান করতে চাই। আমরা কিন্তু একক কোন সম্প্রদায়কে নিয়ে আমরা থাকতে চাই না। আমরা সকল সম্প্রদায়, সকল গোষ্ঠীর ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে এই দেশের মধ্যে জীবন যাপন করতে চাই। এই দেশের মানুষের খেদমত করতে চাই, রাষ্ট্রের খেদমত করতে চাই, জনগণের খেদমত করতে চাই। আমাদের মৌলিক চাহিদা, আমাদের এই অধিকার, আমাদের এই আহ্বান যাতে আগামী দিনের জন্য প্রতিষ্ঠিত হয়, এই দেশের মানুষ রিসিভ করে, মানুষকে এই ব্যাপারে আগায় আসার জন্য বিশেষ করে আমার যারা পত্রিকা এবং টেলিভিশনের সাথে যারা জড়িত, যে সমস্ত আমার সাংবাদিক ভাইরা, আপনারা হয়তো বলবেন আপনারা এতদিন কোথা থেকে আসলেন। আমরা কোথা থেকে আসি নাই, আমরা বড় দুর্ভাগ্য আপনাদের সামনে এসে আমাদের কথাগুলো বলার হয়তো একবার সুযোগ না থাকলো। হয়তো আমাদেরকে আপনার চিনার কারণ হলো আমরা কিন্তু এই মসজিদ দখল করতে পারি নাই, অগ্নিসংযোগ করতে পারি নাই, আমরা হুঙ্কার দিতে পারি নাই, যে কারণে আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে নাই। আমরা একদিনের মধ্যে পৌঁছাইতে পারি, কিন্তু আমরা এই দুর্বলতার কারণে হয়তো আমাদের পরিচয় আপনারা কম জানেন। কিন্তু আমরা কিন্তু নতুন কেউ নয়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের আমরা প্রতিনিধি এবং এই দেশের সুফিবাদী জনগণের প্রতিনিধি। আমাদের সংগঠন 1980-র দশকে, আমরা নতুন সংগঠন নয়। 1980 সালের 21শে জানুয়ারি আমাদের এই সংগঠন, আমাদের এই দলের নিবন্ধন আওয়ামী লীগ যখন নিবন্ধন পায়, বিএনপি যখন নিবন্ধন পায়, একই সময় আমাদের নিবন্ধন। আমরা নতুন কোন নিবন্ধন রাজনৈতিক দল নয়। বিষয় সাংবাদিক ভাইরা, হয়তো আমাদের ব্যাপারটা আপনাদের পরিচয় একটু কম, যেহেতু আমাদের অপরাধ ছিল, আপনাদের পরিচয় হওয়ার জন্য ক্ষেত্র ছিল, সেটা আমরা পারি না। বোম মারতে পারি না, হুঙ্কার দিতে পারি না, অগ্নিসংযোগ করতে পারি না, মসজিদ দখল করতে পারি না, কলেজ দখল করতে পারি না, ঠান্ডাবাজি করতে পারি না, ছাঁদাবাজি করতে পারি না, সন্ত্রাস করতে পারি না। এই কারণে আমাদের নামটা আপনাদের অজানা রয়ে গেছে। আমরা আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, আমরা নতুন নয়, আমরা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা এই দেশের মধ্যে আজকে হাবিব ভাই বললেন স্বাধীনতার পক্ষে, আমরা ওই সময় আমরা এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একমাত্র ইসলামী শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একমাত্র ইসলামী দল হলো বাংলা ইসলামী ফ্রন্ট। আর যদি অন্য ইসলামী দলগুলো যদি আমরা সামনে আনি, দেখবেন যে ওদের সবার কিন্তু পিছনে ওই কালো তালিকার ওখানে শিল আছে, কালো তালিকার শিল আছে কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে। আমরা বুক খুলে বলতে পারবো আমরা এই দেশের স্বাধীনতার সপক্ষের একমাত্র ইসলামী দল। এবং 90-র দশকের যে আন্দোলন, ওই আন্দোলনের আমরা শরিক দল। আমরা 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের শরিক দল আমরা নতুন কেউ নয়, আমাদের পরিচয় অনেক পুরানা। অতএব আমরা চাই এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে মানুষের অধিকার, যেভাবে আজকে ছিনতাই হয়ে গেছে মানুষের অধিকার, এই ছিনতাই হওয়া অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা করা, এটা এই মুহূর্তে আমাদের জাতির প্রত্যাশা বলে আমরা মনে করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।